আসসালামু আলাইকুম। নবম, দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নিশনে। আমি আছি মশিউর নিশান। আজকে আলোচনা করব আপনাদের ইউনিট 1 এর লেসন 3 "ও মি ও লাইফ" এই কবিতাটি নিয়ে। কবিতার লেখক হচ্ছেন ওয়াল্ট হুইটম্যান। আ ওকে, সো আমরা কবিতায় চলে যাই। প্রথম লাইনে আমরা যদি আসি, "ও মি ও লাইফ of the questions of these recurring" সো এখানে কবি বলছে যে, হায় আমি, হায় আমার জীবন বা হায় আমি, হায় জীবন। কিছু প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে। রিকারিং বলতে পুনরাবৃত্তি ঘটে। বারবার ঘুরে ফিরে আসে কিছু প্রশ্ন। আ আমাদের লাইফে এরকম অনেক প্রশ্নই আছে যেগুলো আমরা প্রতিনিয়ত সেগুলোকেই আবার পাই। তেমনই কিছু। এখন সে প্রশ্নগুলো কি সেটা কিন্তু নিচে আলোচনা করেছে। সে প্রশ্নগুলো পর্যায়ক্রমে কিন্তু এই পুরো লাইনগুলো ধরে তিনি বলেছেন। এখানে এই কবিতায় ২ টা স্টানজাতে তিনি বিভক্ত করেছেন। ১ম স্টানজাতে এই প্রশ্ন, হতাশা, জীবন নিয়ে আ নিজেই নিজের জীবনের অর্থ খোঁজা এই টাইপের কথাগুলো ১ম স্ট্যান্জাতে আছে এবং ২য় স্ট্যান্জাতে ৩ টা লাইন। এইখানে আসলে তিনি একটা সমাধান দিয়েছেন। সো এই জায়গাতে আমরা যেটা দেখছি, "Of the endless trains of the faithless, of cities filled with the foolish" সেই কোয়েশ্চেনের মধ্যে একটা বিষয় আসে, যেমন একটি কোয়েশ্চেনের মানে বিষয়বস্তু সেটি হচ্ছে সীমাহীন, এন্ডলেস বলতে যেটার কোনো শেষ নাই। সীমাহীন ট্রেনস বলতে এখানে সারি বলতে পারেন, আবার আপনি দল বলতে পারেন। তাহলে সীমাহীন বা আ যার শেষ নেই এরকম একটি দল বা এরকম একটি সারি কিসের? অফ দ্য ফেইথলেস, অবিশ্বাসীদের। এখন অবিশ্বাসী বলতে এখানে ধর্মীয় অবিশ্বাসীদের কথা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে যারা আসলে জীবনের যে নৈতিকতা বিবর্জিত, জীবনের উদ্দেশ্য সম্পর্কে অনীহা প্রকাশ করে, অনাস্থা প্রকাশ করে, জীবনের সম্পর্কে উদাসীন, এই ব্যক্তিবর্গকে আসলে faithless বলা হচ্ছে। যারা মনে করে যে জীবনের আসলে কোনো অর্থই নাই বা জীবনের অর্থটা কি? এটা নিয়ে এখনো খোঁজ করে যাচ্ছে। এমন people কে তিনি এখানে faithless হিসেবে বলছেন। তারপরেরটা কি? "Of cities filled with the foolish" এবং এই যে শহর সেটা পরিপূর্ণ হয়ে আছে বোকা লোকে। এখন বোকা লোক কারা? এখানে আমরা একটু ব্যাখ্যা যদি করি তাহলে আলাদাভাবেও ব্যাখ্যা করা যায়। যখন এই কবিতাটি লিখেন ওয়াল্ট হুইটম্যান বা যখন এটা প্রকাশিত হয় ১৮৬৭ সালে মেবি। ওকে? সো সেই সময়টাতে কিন্তু নগরায়ন, শিল্পায়নের একটা প্রচণ্ড আ রমরমা একটা অবস্থা ছিল। তো তখন মানুষজন কিন্তু যান্ত্রিকতার প্রতি খুবই আকৃষ্ট হওয়ার ফলে সেদিকে কিন্তু তারা ধাবিত হয়েছিল। তারা যে জীবনের নিজস্বতা রয়েছে, জীবনের যে একটি আ ন্যাচারাল একটা চেহারা রয়েছে সেখান থেকেও কিন্তু তারা দূরে সরে যায় এবং আ তারা কিন্তু বোকার মতো তাদের লাইফটাকে সাজানো নিয়েই ব্যস্ত হয়ে যায়। তো এই ধরনের মানুষজনকে আসলে ফুলিশ বলে এখানে সম্বোধন করা হচ্ছে, যারা শহরমুখী বা শহরে অবস্থান করছে বা সে সময় করেছিল। "Of myself forever reproaching myself" এবং আমি কবি নিজেই নিজেকে আ মানে সবসময় তার কাছে তার নিজেই নিজেকে একটা প্রশ্ন করতেন। সে প্রশ্নটা কি নিয়ে প্রশ্ন করতেন? নিজেই নিজের প্রতি কি নিয়ে এত তার দ্বিধা, তিরস্কার, ধিক্কার, রিপ্রোচিং বলতে আমরা ধিক্কার বোঝাচ্ছি। তো সেইটা কিন্তু এখানে কবি বলছে আমাদেরকে পরের লাইনেই। তো তার এই চিরতরে নিজেকে ধিক্কার দেওয়ার বিষয়গুলো হচ্ছে কারণ, কেন দিতেন? কারণ "who more foolish than I and who more faithless" সো এখানে তিনি এই বলে ধিক্কার দিতেন যে কে তার থেকে আরো বেশি বোকা এবং কে তার থেকে আরো বেশি অবিশ্বাসী। কেননা এখানে আমরা দেখতে পাচ্ছি কবির নিজেরও কিন্তু জীবনবোধ সম্পর্কে বা জীবন সম্পর্কে একটা দ্বিধাদ্বন্দ্বের আ রূপ প্রকাশ পাচ্ছে তার কথাবার্তার ভেতরে। সো সেই দিক থেকেই তিনি এটা বলছেন। যে এই প্রশ্নটা তার মনের মধ্যেও আসে যে আমার থেকে কে বেশি বোকা? আমার থেকে বেশি কে আ অবিশ্বাসী? "Of eyes that vainly crave the light" তারপর বলছেন ওই সমস্ত চোখ মানে ওই সমস্ত মানুষের চোখগুলো যারা অনর্থক, vainly বলতে আমরা অর্থ দিব অনর্থক। অনর্থক কোনো অর্থ নাই এরকম ভাবে আকাঙ্ক্ষা করে কিসের? the light মানে আলোর আকাঙ্ক্ষা করে। এখন দ্যা লাইট বলতে আপনি এখানে সার্থকতাকেও বুঝাইতে পারেন বা ভালো দিনের অপেক্ষা করা এটাকেও আপনি বুঝাইতে পারেন। তারা কি করে? সেটার আকাঙ্ক্ষা করে বা অপেক্ষা করছে সেটার জন্য। অফ দ্যা অবজেক্টস মিন এবং তারা তুচ্ছ কিছু আ বিষয়বস্তুর জন্য বা বস্তুর জন্য এই অপেক্ষা তাদের চোখগুলো আ অপেক্ষমান থাকে। মানে মিন বলতে এখানে তুচ্ছ বোঝাচ্ছে অবজেক্ট বস্তু, তুচ্ছ বস্তুগুলো। তারপরে কি বলছে? "অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড" এবং রিনিউড হয় যে স্ট্রাগল গুলো মানে আপনার জীবনের যে লড়াইটা বারবার ফিরে আসে। আ একটি লড়াই আ হওয়ার পর দেখবেন যে আপনার জীবনে দুঃখ দুর্দশা আসে, সেটা কেটে যায়। আবার দুঃখ দুর্দশা আসে, সেটা আবার কেটে যায়। এরকমভাবেই চলতে থাকে। তাই না? এই কথাটাই বলা হচ্ছে। সেটার হওয়ার পরে কি হয়? "অফ দ্য পুয়ার রেজাল্টস অফ অল of the plodding and sordid crowds I see around me" এই সমস্ত কিছুর আ একটা খারাপ রেজাল্ট বা একটা খুবই
মানে কি বলবো, হতাশাজনক একটা রেজাল্টই কিন্তু আমরা পাই। হ্যাঁ? আমাদের লাইফে যে ঘুরে ফিরে এই জিনিসগুলো আসে, আমরা ঘুরে ফিরে এই টাইপের মানুষজন তারা কিন্তু অলওয়েজ হতাশাই ফলাফল হিসেবে পেয়ে থাকেন। এবং তারপরে আরো কি বলেছেন কবি? "Of the plodding and sordid crowds I see around me" এবং প্লডিং বলতে এখানে ধীর গতিসম্পন্ন। তো এখানে ধীর গতি বলতে তাদেরকে বোঝাচ্ছে যাদের জীবনী শক্তি নাই। নিজেদের ভেতরে অ্যাক্টিভিটির যে ব্যাপারটা বা অ্যাক্টিভনেস এর যে ব্যাপারটা, সেটাই যাদের মধ্যে নেই। যারা নিজেদেরকে আসলে আগেই ব্যর্থ আ বলে মানে ধরে নেয়। এরকম কিছু মানুষ আছে যারা জীবনে যে সফলতার দিকে আগাতে হবে, তাদের ভেতরে যে উদ্দীপনা আনবে সেরকম কোনো চাওয়া পাওয়া কিচ্ছু নাই। এরকম মানুষ এবং সর্ডিড মানে নোংরা। নোংরা বলতে এখানে নৈতিকতা বিবর্জিত মানুষ। যাদের নীতি নৈতিকতা বা এগুলা থেকে যারা দূরে, ভালো কি মন্দ এত বাছ-বিচার করার কিছু নাই, পেলেই হলো। এরকম কিছু টাইপের মানুষ আছে। এই মানুষজন দিয়ে তার আশপাশটা ভর্তি। মানে কবির চারপাশে তাদের এই ধরনের মানুষজনকেই কবি দেখতে পাচ্ছেন। তারপরে আরো কি দেখলেন? "Of the empty and useless years of the race" তো এই মানুষজনের যে যতগুলো বছর তারা কাটিয়ে এসেছে জীবনকালের, তো সবগুলোই তিনি দেখলেন যে শূন্য, কিছুই নাই। মানে একদম খালি এবং সেগুলো কিন্তু কাজে লাগায় নাই। ইউজলেস এবং সেগুলো মানে কাজে লাগেনি। তাদের লাইফটা বৃথায় চলে গেছে। তারপরে কি বলেছেন? "With the rest me intertwined" এবং আমার যে আ লাইফ স্প্যানটা আমি পার করছি, এটাও কিন্তু এগুলোর সাথে আসলে সম্পর্কিত বা যুক্ত বা জড়িত। intertwined বলতে বা intertwined বলতে এখানে বোঝাচ্ছে আ জড়িয়ে থাকা। আপনি উদাহরণস্বরূপ বলা যেতে পারে মাছ ধরার যে জালগুলো থাকে সেখানে আপনি মানে যে সুতাগুলো দেখবেন একটা অপরটার সাথে খুব সুন্দর করে জড়িয়ে থাকে, ওইটা বোঝাচ্ছে আসলে মানে খুব ক্রিটিক্যালি জড়িয়ে আছে। তারপর কি বলেছে? "দ্য কোয়েশ্চেন, oh me so sad" তো এই যে কোয়েশ্চেনস গুলো আসে বা এই যে প্রশ্নটা আসছে আমার জীবন সম্পর্কে কবি বলছেন, তার জীবন সম্পর্কে সেটা খুবই দুঃখজনক, খুবই আ মানে আ বেদনাদায়ক এবং সেটা বারবার কি হচ্ছে? ফিরে, ফিরে আসছে। "What good amid these, oh me, oh life" তো এই যে সমস্ত ঘটনা মানে এতটুকু আমরা যা পড়লাম, এই সমস্ত কথাবার্তার ভিতরে যে সমস্যাগুলো আসছে, যে ধরনের মানুষগুলো আছে, এই সবকিছু মিলিয়ে কি আসলে ভালো আছে এর মধ্যে? মানে আমরা যে বেঁচে আছি, পৃথিবীতে যে আমরা অবস্থান করছি, আমাদের লাইফ যদি এরকমই হয়, আমাদের মানুষজন যদি এরকমই হয়, তাহলে আমাদের কি লাভ বেঁচে থেকে বা আমাদের কি সুবিধা পাচ্ছি আমরা? হ্যাঁ, অর্থটা কি? তখনই পরের স্ট্যানজাটা শুরু করেছেন। এখানে দেখুন খুব সুন্দর করে পরের স্ট্যানজাটা শুরু করেছে। আমি একটু করে দেখাই। এখানে দেখেন আনসার। স্ট্যানজার ১ম লাইনটা আনসার মানে উত্তর বা সমাধান দিচ্ছে। "That you are here" আপনি এখনো এখানে আছেন বা আপনি এখনো বেঁচে আছেন এটা বোঝাচ্ছে। "That life exists and identity" যেহেতু আপনি বেঁচে আছেন তার মানে আপনার অস্তিত্ব আছে এবং এটাই আপনার পরিচয়। তাই না? আপনি বেঁচে আছেন মানে এটাই আপনার পরিচয়, এটাই আপনার অস্তিত্ব বহন করছে। তারপরে দেখেন "That the powerful play goes on" এবং এইভাবেই কিন্তু একটি শক্তিশালী নাটক, প্লে বলতে এখানে নাটক, সেটা কি? চলছে। মানে আপনি যে বেঁচে আছেন এই যে জীবদ্দশা বা জীবন এইটাকেই তিনি একটা পাওয়ারফুল নাটকের সাথে বা শক্তিশালী নাটক হিসেবে আ কল্পনা করছেন। সেখানে আপনি উপস্থিত আছেন, আপনার প্রেজেন্স এখানে আছে এবং কি হচ্ছে দেখেন "And you may contribute a verse" এবং আপনি সেইখানে এই জীবনে এই শক্তিশালী নাটকে কয়েকটি লাইন বা একটি লাইনও আপনি যুক্ত করতে পারেন। এখানে একটি লাইন যুক্ত করার ব্যাপারটা বলতে বোঝাচ্ছে কোনো প্রাপ্তি যুক্ত করা। মানে আপনার লাইফে আপনি সাকসেসফুল হওয়ার চেষ্টা করতে পারেন বা আপনার করা কোনো কাজের মাধ্যমে আপনি জীবনটাকে আরো সুন্দর করে সাজাতে পারেন। সো এই হলো মূল বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটাকে আসলে খুব কঠিনভাবে আ ব্যাখ্যা করলে ঝামেলা আরো বাড়ে। তার জন্য এই সহজ সরল ভাবে বুঝতে পারলে একটু সুবিধা। সো আজকের মতো ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।